আমাদের আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় দল এসইউসিআই এর পলিট ব্যুরোর সদস্য শ্রদ্ধেয় কমরেড অমিতাভ চ্যাটার্জি। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করব। 250তম জন্মবার্ষিকী পূর্তি উপলক্ষে যে আয়োজন আমরা করেছি ডিএসও ডিওয়াইও এমএসএস কমসমল এবং পথিকৃতের পক্ষ থেকে, সেখানে এখন বক্তব্য রাখছেন কমরেড অমিতাভ চ্যাটার্জি। অমিতাভ চ্যাটার্জির শারীরিক কিছু সমস্যা আছে, আমি অনুরোধ করব তাকে বসে বলার জন্য। কমরেড সভাপতি এবং উপস্থিত শুধু তরুণরা নয়, কিছু প্রবীণ মানুষও আছেন, তবে অধিকাংশই তরুণ, ছাত্রছাত্রী, যুবক যুবতী, যেটা খুবই আশার কথা, ভালোর কথা। আমি বসে বলছি আমার শারীরিক কোনো অসুবিধার জন্য নয়, আমি ওখানে দাঁড়িয়েও বলতে পারি। একটু হাঁটুতে সমস্যা, সেটার জন্য বসে বলার দরকার পড়ে না, কিন্তু যেহেতু আজকের বিষয়টা আমি ভেবেছি, জানি না কতটুকু পারবো, একটু কিছু যাতে আমাদের গভীরে ঢোকে, যাতে আমরা রামমোহন চর্চার প্রয়োজন অনুভব করি এবং সামনের রাস্তাটা দেখতে পাই, ইচ্ছা আছে সেরকমভাবে একটু চেষ্টা করার। কতটা পারবো না পারবো জানি না, কারণ বিরাট মাপের মানুষ, তাকে ছুতে গেলেও যত উঁচু হতে হয়, আমার উচ্চতা ততটা নয়। তবে আমরা রামমোহনের সার্ধ-10 জন্মবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। শুধু প্রথমেই একটা কথা বলি, আমাদের স্বভাবগতভাবে যেন আমরা রামমোহন পুজো করতে না বসে, আমাদের ভারতবাসীর বাইরের কোথাকার কে আছে আমি অত জানি না, একটা স্বভাবতই প্রবণতা আছে, ভক্তি মানেই দেবতা, ভক্তি মানেই পুজো। যেরকম বুদ্ধদেব নিজে ভগবানে বিশ্বাস করতেন না, কিন্তু তার শিষ্যরা তাকে বানিয়ে দিল ভগবান বুদ্ধ। কি অদ্ভুত দেব! শিষ্যরা তাকে বানিয়ে দিল ভগবান বুদ্ধ। আমরা রামমোহনের এখানে ছবি রেখেছি, আমি অনুরোধ করব, তার গলায় মালা দিয়েছেন, সবই ঠিক, কিন্তু যে মানুষটা যার বিরুদ্ধে সারাটা জীবন লড়াই করে গেলেন, অনুগ্রহ করে তাকে একজন দেবতায় পরিণত করবেন না। রক্ত মাংসের মানুষ, আমাদের যেটা বুঝবার জানবার, এতে দেবতায় পরিণত করলে সুবিধা কি? না, উনি তো দেবতা, ওনাকে ছুতে পারা যাবে না, ফলে আমার জীবনেও এর কোনো প্রয়োগ নেই, ভাবতে হবে না। উনি তো দেবতা, তাকে তুলে রাখবো। যেরকম আমরা অনেক সময় খুব ভালো লেখা, ভালো উপন্যাস বা গল্প জানি এটা খুব ভালো এবং অত্যন্ত চিন্তা উদ্রেককারী, পথ দেখাবার মতো, আমরা এনে ভালো করে ময়লা টয়লা ঝেড়ে তাকে রাখলাম, ভালো করে পড়ব। মৃত্যুর সময় পর্যন্ত দেখলাম ভালো করে আর পড়া হলো না, ওখানেই থেকে গেল। ঠিক সেভাবেই রামমোহনকে তাকে তুলে রাখবো না আমরা। আমি কেন কথাটা জোর দিয়ে বলছি, কারণ আমরা যারা আজকে এখানে রামমোহন সম্পর্কে শ্রদ্ধা জানাতে এসেছি, রামমোহন চর্চা করতে এসেছি, তাদের সামনে একটা লক্ষ্য আছে। আমরা এখানে যারা বসে আছি তারা খুব বিদ্বৎ সমাজের প্রতিনিধি নয়, মানে কেউ কিছু মনে করবেন না, আমি কাউকে কিন্তু অবিদ্বান বলে ধৃষ্টতা দেখাচ্ছি না বলবার। বিদ্বৎ সমাজ, যেরকম আমি কোনো একজন গবেষক নই, আমি কোনো একজন অধ্যাপক নই, আমি গল্প লিখিয়ে নই, প্রবন্ধ লিখিয়ে নই, আমি একটা নিছক সাদা মাটা, অত্যন্ত সাদা কালোর রাজনৈতিক কর্মী।
মার্ক্সবাদী লেনিনবাদী বিপ্লবী রাজনৈতিক কর্মী। মার্ক্সবাদ লেনিনবাদের সঙ্গে আরেকটা যুক্ত আছে শিবদাস ঘোষের চিন্তাধারা। এটা যুক্ত থাকার কি কারণ আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। কারণ মার্ক্সবাদ লেনিনবাদকে ভারতবর্ষের বুকে বিশীকৃত করে প্রয়োগ করে রামমোহন, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথ, বিনয় বাদল, দীনেশ, সুভাষ বোস এই সকলকে চিনবার রাস্তা, চোখ দিয়েছেন শিবদাস ঘোষ। এইটা যে দরকার পড়ে ভারতবর্ষে অন্যান্য নামকরা মার্ক্সবাদীদের ইতিহাস দেখলেই তাই বুঝতে পারবেন। এখন প্রথমেই আমি অভিনন্দন জানাবো এই সভার আয়োজকদের বিষয়টি নির্বাচনের জন্য। বিষয়টি কি? নবজাগরণের আকাঙ্ক্ষা ও আজকের বাস্তবতা। এই আজকের বাস্তবতাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা যাই জানি না কেন, যত পুঁথি পড়ি না কেন, যত প্রবন্ধ পড়ি না কেন, যত বই পড়ি না কেন, প্রয়োজন কি? নামের পাশে ডিগ্রির জন্য, রিসার্চ করে নাম করার জন্য? আমরা যারা মার্ক্সবাদী লেনিনবাদী রাজনৈতিক আন্দোলনের প্রতিদিনকার কর্মী, তাদের কাছে এর কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে প্রয়োজন হচ্ছে আমাদের দেশের যা অতীত, সেখানে যে রাস্তাটা তৈরি হয়েছিল, যাকে আজকে আমাদের আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জায়গাটা বোঝা, যাতে আমরা ওই যে গানটা গাইল না, কোথায় সেই আলো, আবার সেই আলো জ্বালতে পারি। হ্যাঁ, এখানে যে তরুণ তরুণী আছে তাদের উপরই তো আগামী দিনের আলো জ্বালবার ভার। ভারতবর্ষকে যদি আজ অন্ধকার ছেয়ে নিয়ে থাকে, তাহলে তাতে আলো জ্বালবে কে? আলো জ্বালবে আজকের তরুণ সমাজ, তরুণ তরুণীরা। আমরা তাদের সাহায্য করব, আমাদের বিচার বুদ্ধি, অভিজ্ঞতা, যদি কিছু জ্ঞান থাকে তা দিয়ে সাহায্য করব। কিন্তু সামনের দিকে দাঁড়িয়ে আলো হাতে পথ দেখিয়ে নিয়ে যাবে কে? জ্ঞান এবং যৌবন। ফলে তাদেরকে বুঝবার প্রয়োজন অনেক বেশি। বুঝবার এই কারণেই প্রয়োজন, রচনা লিখবার জন্য নয় পরীক্ষায়। বুঝবার এই জন্যই প্রয়োজন, সামনের পথটাকে আলোকিত করবার জন্য, যাতে চলার পথটা সে নিজে বুঝে নিতে পারে, তার আলোকিত থাকে, হোঁচট না খেয়ে পড়ে যায়। নবজাগরণের আকাঙ্ক্ষা। নবজাগরণ কি? ও একটা ভুল বলেছে, ভুল বলে মিস করেছে। এসইউসিআই নয়, এসইউসিআই কমিউনিস্ট পার্টির আমি সদস্য। এই কথাটা বুঝতে হবে, এই কথাটা বলতে হবে, কোনো সময় ভুললে চলবে না। এসইউসিআই কমিউনিস্ট পার্টির আমি সদস্য, ও সদস্য, বা এখানে হয়তো অনেকেই আছেন যারা সদস্য, কর্মী তো বটেই। নবজাগরণ কি? নবজাগরণ কাকে বলে? একটা আমরা পড়ি, নবজাগরণ একটা বিশেষ অধ্যায় আছে, কিন্তু নবজাগরণ বললেই কেউ বলবে নবজাগরণ মানে যখন ব্যক্তি স্বাধীনতার কথা, নারী স্বাধীনতার কথা, এসব কথা এসছে। আর কথাগুলো তো এসছে, কিন্তু হোয়াট ইজ নবজাগরণ? রিনাইসেন্স কি? যেটা বিদেশে এসেছিল রিনাইসেন্স নামে, আমাদের দেশে নবজাগরণ। নবজাগরণ কি? একটা কথায় বুঝি, নবজাগরণ, নতুন করে জাগরণ ঘটছে। কিসের নতুন জাগরণ ঘটছে? একজন বলেছেন একটা নূতন সংস্কৃতির উন্মোচন ঘটল, একটা নূতন সংস্কৃতির উন্মোচন ঘটছে। তাহলে সংস্কৃতি কি? তাহলে নূতনটা কিসে এলো? নবজাগরণ হচ্ছে এক কথায় যদি বলা যায় মানবতাবাদী সাংস্কৃতিক আন্দোলন। আমাকে যদি বলেন, আমি বলবো বুর্জোয়া সাংস্কৃতিক আন্দোলন। বুর্জোয়া শব্দটা শুনলেই একদল ভাবেন ওটা বোধহয় এই রে গালাগালি দিচ্ছে। না, ইতিহাসের প্রেক্ষাপটে বুর্জোয়ারা একসময় তো প্রগতির ধারক। আমাদের দেশে রবীন্দ্রনাথকে যদি কেউ বলে বুর্জোয়া কবি, একদল মারতে আসবে। আরে যদি বলা হয় রামমোহন বিদ্যাসাগর বুর্জোয়া মানবতাবাদী, বলবে কি বলছেন? আরে সে যুগে, যে যুগটার কথা হচ্ছে, সেই যুগে বুর্জোয়া মানবতাবাদ তো প্রগতির রাস্তা দেখাচ্ছে। বুর্জোয়া বিপ্লব আসবার আগে তার সাংস্কৃতিক চিন্তা চেতনায় পরিবর্তন ঘটাচ্ছে।
যেন সর্বহারা বিপ্লব যার জন্য আমরা নিয়োজিত, তার জন্য আগে একটা সাংস্কৃতিক আন্দোলন দরকার হয়। মাও সেতুং বলছেন প্রত্যেকটা বিপ্লবের আগে, এমনকি প্রতি বিপ্লবের আগেও সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন। কেন না, মানুষের মননকে তৈরি করবার জন্য। নবজাগরণ হচ্ছে এই বুর্জোয়া সাংস্কৃতিক আন্দোলন। যে বিপ্লববাদ, যে বুর্জোয়া বিপ্লব আসছে, যে বিপ্লব সম্পত্তিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠার আহ্বান নিয়ে আসছে। আগে ছিল রাজার অধীন সব, জমি বাড়ি যাই থাকুক সব কিছুরই মালিক রাজা, সম্রাট। এই নতুন ধারণা আসছে অর্থনীতিতে, তারও একটা প্রেক্ষাপট আছে। যে ধারণা বলছে না, ব্যক্তির মালিকানা থাকবে, ব্যক্তি মানুষের মালিকানা থাকবে। শিবদাস ঘোষ বলছেন যা কিছু মানবিক তাই কিন্তু মানবতাবাদ নয়। এগুলো আমি একটুখানি অনুরোধ করব, এগুলো একটু আজকেই শেষ হয়ে যাবে না, একটু গভীরভাবে ভাববার জন্য। যা কিছু মানবিক তাই মানবতাবাদ নয়। মানুষের কথা তো সমস্ত মানুষরাই বড় মানুষরাই বলেছে, অতীতেও বলেছে। চণ্ডীদাসের কথা সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই, এটা কি মানবতাবাদ? মানবতাবাদ পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে একটা বিশেষ সময়, একটা বিশেষ দার্শনিক ক্যাটেগরি এলো, যেখানে মানুষকে এই পৃথিবীর মাটির ওপর দাঁড় করিয়ে বিচার করা শুরু হলো, ঈশ্বরের সন্তান হিসেবে নয়। তার আগে পর্যন্ত মানুষ ঈশ্বরের সন্তান, তাকে ভালোবাসতে হবে, করতে হবে, ঠিক আছে। মানবতাবাদ বলল যে না, মানুষ এই মাটির পৃথিবীর উপর দাঁড়িয়ে তাকে বিচার। এরই ডেভেলপমেন্ট আরো বিকাশের পর্যায়ে আসে ধর্মনিরপেক্ষ মানবতাবাদ, সেকুলার হিউম্যানিজম, যে মানুষের সঙ্গে ঈশ্বরতন্ত্রের যোগসূত্রটাকে কেটে দেয়। সেটা পরবর্তী পদক্ষেপ। এই যে মানবতাবাদী আন্দোলন, এইটাই হচ্ছে নবজাগরণ। বিরাট বিরাট দিকপালের জন্ম দিয়েছে। বিশ্বের ইতিহাসে শোষণমূলক ব্যবস্থার মধ্যেই যত চিন্তা ভাবনার ক্যাটেগরি এসছে, মানবতাবাদে মানুষের মূল্যবোধ সর্বোচ্চম জায়গায় পৌঁছেছিল। মানবতাবাদ মানব সমাজে মূল্যবোধের ক্ষেত্রে, নৈতিকতার ক্ষেত্রে সর্বোত্তম জায়গায় পৌঁছেছিল। হ্যাঁ, এই মানবতাবাদ না আসলে, এই মানবতাবাদকে না বুঝলে পরবর্তী জায়গায় আমরা সর্বহারার জায়গায় যেতে পারবো না। এই যে বুর্জোয়া মানবতাবাদ, এই যে জমিটা তৈরি করে দিয়ে যায়, তার উপর দাঁড়িয়ে শ্রমিক মানবতাবাদ আসে। আমাদের দুর্ভাগ্য বলুন বা ইতিহাসের ট্র্যাজেডি বলুন, আমাদের দেশের এই বিষয়ে সবথেকে বেশি গণ্ডগোল করেছে আমাদের দেশে যারা কমিউনিস্ট নামধারী দল নিয়ে আসর জাকিয়ে বসে থেকেছে। তারা বুঝতে দেয়নি, তারা বুঝেও নি। শিবদাস ঘোষ যখন এসইউসিআই কমিউনিস্ট দল গঠন করবার জন্য সংগ্রাম শুরু করেন, তখন তিনি এই কথাটাই বলেছিলেন যে সিপিআই, সেই সময় সিপিআই বা আরএসপি, এই জাতীয় যে দল, এরা কিছু ভুল করেছে বলে আমি নতুন পার্টি করছি তা নয়। ভুল তো করতেই পারে, তারা কিছু ভুল করেছে, তো অসংখ্য ভুল করেছে, করতে পারে কাজ করতে গেলে। ভুল নয়, এই ভুলের চরিত্র দেখিয়ে দিচ্ছে তাদের বিসমিল্লাহ গণ্ডগোল। তারা মার্ক্সবাদ বোঝেইনি, মার্ক্সবাদ লেনিনবাদকে বোঝেইনি। তারপর তাকে ভারতবর্ষে প্রয়োগ করা, ভারতবর্ষে প্রয়োগ করে ভারতবর্ষের ইতিহাসকে বিশ্লেষণ করা। তাই তারা চুলচেরা বিশ্লেষণ করে রামমোহন কবার মন্দিরে গেছিলেন, বিদ্যাসাগর কোন জায়গায় কবে মন্দিরে গেছিলেন সব ভুলে গেল। কতটুকু কোন জায়গায় নারায়ণ বলেছেন, কি গলায় পইতে রাখতেন কি রাখতেন না, রামমোহন কোন জায়গায় কতটুকু হিন্দুত্ববাদের কথা বলেছেন, হিন্দুর কথা বলেছেন।
এইগুলো বিচার করে 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 বলেই দেখো কেন না, তাদের প্রমাণ করতে হবে যে ভারতবর্ষের নবজাগরণ হয়নি। কেন? কারণ তারা যে রাজনৈতিক লাইনটি তাদের পার্টির জন্য স্থির করে রেখেছেন, সেই রাজনৈতিক লাইন অনুযায়ী ভারতবর্ষে লড়তে হবে সামন্ততন্ত্রের বিরুদ্ধে। আর নবজাগরণ হয়েছে, মানবতাবাদী আন্দোলন হয়েছে, মানে কি পুঁজিবাদের প্রতিষ্ঠার রাস্তা প্রশস্ত হয়েছে, এটা তো তারা মানতে পারে না। তাদের তত্ত্বে তো ভারতবর্ষ পুঁজিবাদী নয়, তাদের তত্ত্বে ভারতবর্ষ হচ্ছে আধা সামন্ততান্ত্রিক, সামন্ততান্ত্রিক যাই বলুন। তাহলে সামন্ততন্ত্রের বিরুদ্ধে এখানে লড়াই হয়নি, সামন্ততন্ত্রকে এখানে উচ্ছেদ করার লড়াই হয়নি, সামন্ততন্ত্রের বিরুদ্ধে জনজাগরণ হয়নি, নবজাগরণ ঘটেনি। এইটাই বড় বড় সিপিআই এর ইতিহাসবিদরা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। এবং এই রামমোহনের সার্ধ 200 বর্ষেও দেখবেন যেখানে যেখানে তারা করবেন সেখানেও দেখবেন এই অ্যাটেম্পট আছে, থাকবেই। কারণ তত্ত্বটা আগে ঠিক করে নিয়েছে, বাস্তবকে তারপর তত্ত্বের উপর প্রয়োগ করতে যাচ্ছে। বাস্তব দেখে তত্ত্ব দাঁড়াচ্ছে তা নয়, বাস্তব থেকে তত্ত্ব আসছে তা নয়। একটা ঠিক করে নিয়েছি তত্ত্ব যে এইটা আমাকে বলতে হবে, এবার সেটাকে আমি বাস্তব প্রয়োগ করছি, সেই অনুযায়ী বাস্তবকে আমি সাজাচ্ছি। এটা তো ঠিক নয়। মার্কস বললেন ফুয়েরবাগ সম্পর্কে, ফুয়েরবাগ যে ম্যানকে এনেছেন সে ম্যানের সোসাইটির ম্যান না, এই সমাজের মানুষ না, সে একটা অন্য জায়গা থেকে নিয়ে এসে দাঁড় করিয়েছে। তোমাকে তো বিচার করতে হবে এই সোসাইটির মানুষকে। তো ওরা কি করলেন? ওরা ভারতবর্ষের নবজাগরণ হয়নি, এই নবজাগরণ হয়নি বোঝাবার জন্য অজস্র নানান কীর্তিকলাপ করেছেন। তার ফলে এইসব নানান রকম চিন্তা ভাবনা উদ্ভট সব সমাজের মধ্যে রয়ে গেছে। ফলে এখন রামমোহনকে বুঝবার আগেই রামমোহন নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে। বিদ্যাসাগরকে বুঝবার আগেই বিদ্যাসাগর সাম্রাজ্যবাদের দালাল ছিলেন কিনা এইটা বুঝবার শুরু হয়ে যাবে। রামমোহনকে বুঝবার আগেই রামমোহনের নামের আগে কেন রাজা ছিল। আমার বাড়িতে একটি নকশালপন্থী যুবক অনেক দিন আগে এসেছিল কথা বলবার জন্য। তা শুরুতে এসে কিছুক্ষণ একজন পাঠিয়েছিলেন, বাচ্চা ছেলে। কিছুক্ষণ পরে আমার ঘরে কিছু বই রাখা আছে, সেসব থেকে বলছে আপনার তাকে বিদ্যাসাগরের বই, সাম্রাজ্যবাদের দালাল। আমি বললাম ভাই তুমি আর এসো না আমার কাছে। বলে কেন কেন? যে মার্ক্সবাদ শেখা শুরু করতে চাইছে বিদ্যাসাগরকে সাম্রাজ্যবাদের দালাল বলে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না। তুমি কিছু বুঝবে না, তুমি কিছু করবে না, তোমার দ্বারা ভবিষ্যৎ কিচ্ছু হবে না, ইউ ক্যান গো আউট। এই তো শিক্ষা। মানে কি আগেই ধরে নিয়েছি, আগেই ঠিক করে রেখেছি যে ভারতবর্ষে যে সামন্ততন্ত্র আছে দূর হয়নি, আমাদের বিপ্লবের রণনীতিটা সামন্ততন্ত্র বিরোধী, এর ওপর আমাকে ইতিহাসকে ফেলতে হবে। রামমোহন নিয়েও যত বিতর্ক দেখবেন তাই। আরে রামমোহন বিদ্যাসাগর এরা কেউই, এরা তো এই সমাজের মানুষ, তারা যথার্থই সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। পরিবর্তন করতে চেয়েছিলেন বলেই তারা এই সমাজের মধ্যে থেকে, এই সমাজের ইতিহাসকে ভিত্তি করে, এই সমাজের মানুষের জীবনকে ভিত্তি করে সংস্কারের আন্দোলন করেছেন। সংস্কারের আন্দোলনটা করেছিলেন গভীর দর্শনকে ভিত্তি করে। আপনারা এইগুলো বুঝবার চেষ্টা করবেন। রামমোহন কোথায় গেছিলেন, গিয়ে কোন বিধবার দুঃখে কাতর হয়ে চোখের জল ফেলেছিলেন, কোন সতীদাহকে দেখে কাঁদতে কাঁদতে এসে শপথ করেছিলেন যে আমি সতীদাহ প্রথা দূর করব। এই নিয়ে নানান কল্প কাহিনী কোনো বই, এগুলোর মধ্যে ঢুকবেন না, শুনবেন। সেগুলো দেখেই আপ্লুত হয়ে যাচ্ছি। এটা কোনো রাস্তাই না, আমাদের জন্য নয়। আমাদের দেখবার এই যে ওনার চোখে কান্না এলো, এই যে উনি সতীদাহ দূর করবার জন্য মরণ বন লড়াই করলেন, কোন দর্শনের দ্বারা পরিচালিত হয়? ওনার দর্শনটা কি ছিল এখানে? ওনার তত্ত্বটা কি ছিল এখানে? কি দর্শন অনুসরণ করতে চেয়েছিলেন রামমোহন? এইটা আমাদের প্রয়োজন। আমরা সেই দর্শনের ধারাবাহিকতায় বুঝবো আজকে মার্ক্সবাদের প্রয়োজনটা কোথায়। রামমোহন পৌত্তলিকতার বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই পৌত্তলিকতার বিরুদ্ধে লড়াই করতে তিনি একেশ্বরবাদের ধারণা আনেন। একেশ্বরবাদ কি?
ইংরেজিতে বলে মনিজম, অর্থাৎ সকল ধর্মের ঈশ্বর একজনই, যে যে ধর্মে ভাগ থাকো না কেন। প্রথম কথা, ওনার লড়াই ছিল পৌত্তলিকতার বিরুদ্ধে। পৌত্তলিকতা মানে বোঝো তো, মূর্তি পুজোর বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে। উনি মনে করেছিলেন এই যে 33 কোটি বলতাম, এখন বোধহয় 33 কোটি বেড়ে গেছে সংখ্যা, আমরা ছোটবেলায় বলতাম 33 কোটি দেবতা, আমি তো 33 কোটি এক বলি, কারণ সন্তোষীমা আসার পর 33 কোটি এক হয়েছে। এই 33 কোটি দেবতায় যে মানুষ বিভক্ত, একে একটা জায়গায় ইউনাইট করতে হবে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের জন্য। এটাই ছিল তাদের সব থেকে বড় কনসার্ন, সব থেকে বড় উদ্বেগ, ভাবনা। তাহলে হিন্দু ধর্মের নানান যে ভেদাভেদ, জাত পাত, অমুক তমুক, এই সেই, এর মধ্যে থেকে উনি মনে করলেন যে রুট আছে পৌত্তলিকতাতে, রুট আছে মূর্তি পূজায় এবং এই অসংখ্য দেবদেবীর ভাবনার মধ্যে। ফলে উনি হিন্দু ধর্ম পড়লেন, কোরআন পড়লেন, বাইবেল পড়লেন এবং এই তিনটের মিশ্রণ ঘটিয়ে এর থেকে তিনি খ্রিস্ট ধর্মের সিঙ্গল গড মানে জেসাস বা যে ধরনের ধারণা, ওদের ট্রিনিটিকেও আক্রমণ করলেন, করে একেশ্বরবাদ ধারণ করলেন। কি বললেন না, সমস্ত ঈশ্বর চেতনায় আঘাত করলেন না, সমস্ত মানুষের দেবতা এক, তাকে মূর্তি দিয়ে আনার নামে পুজো করে লাভ কি? এটা কেন করলেন উনি? কেন করলেন? উনি মনে করলেন যে এর দ্বারাই বোধহয় দেশবাসীর ঐক্য সাধন করা যাবে, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে। তাহলে এটাই ছিল তার দর্শন, পৌত্তলিকতা বিরোধী লড়াইয়ে। একে কেন্দ্র করেই তিনি কি বিশাল পণ্ডিত ছিলেন। এক রাতে হিব্রু ভাষা শিখে ফেললেন। কেন না, বাইবেল অরিজিনাল ভাষায় পড়বেন। ভাবতে পারেন, এঙ্গেলসের কথা আছে, রেনেসা ম্যান বিদেশে, এক একজন রেনেসা ম্যান কি গগনচুম্বী ব্যক্তিত্ব নিয়ে এসেছিলেন, নবজাগরণ তাদের সৃষ্টি করেছিল। দিদেরও বলে একজন ছিলেন ফ্রান্সের, তিনি একা নিজের চেষ্টায় একটা বিশ্বকোষ লিখে ফেললেন। ভাবতে পারেন, এনসাইক্লোপিডিয়া। সেই জন্য রামমোহনের প্রবল আকুতি ছিল ফ্রান্স সম্পর্কে। ফ্রান্স সম্পর্কে তার ওই ফ্রান্সের সাম্যমৈত্রী স্বাধীনতার বাণী, ফ্রান্সের বিপ্লব, এই জন্য রামমোহনের অন্তরে ফ্রান্স সম্পর্কে একটা প্রবল আবেগ। তিনি যখন জাহাজে করে যাচ্ছেন ইংল্যান্ড ওই সতীদাহ প্রথা নিবারণের জন্য, যেতে যেতে এক জায়গায় রাস্তায় দেখেছেন ফ্রান্সের জাহাজ যাচ্ছে, পারলে তিনি ঝাঁপিয়ে ওই জাহাজে ওঠেন। ইংল্যান্ডে গিয়ে যখন থাকলেন তখন সেখান থেকে সুযোগ খুঁজলেন ফ্রান্সে কখন যাব, ফ্রান্সে যাওয়ার জন্য অস্থির হলেন। ওই ইংল্যান্ডে থাকাকালীন বলেন আমি ফ্রান্সে যাব। ফ্রান্সে যাওয়ার জন্য তিনি অ্যাপ্লিকেশন করলেন। ইংল্যান্ড থেকে বলে দেওয়া হলো যেতে পারবেন না, এর জন্য ভিসা চাই, অমুক চাই, যেসব লাগে। তিনি বললেন মানব জাতি, সমগ্র বিশ্বের মানব জাতির এক জায়গা থেকে এক মানুষ আরেক জায়গায় যেতে চাইবে, তার জন্য এত বাধা? এটা উনি ভাবতেই পারলেন না, এটা ওনার পক্ষে ভাবা সম্ভবই হলো না। তাহলে বুঝুন, ভারতবর্ষের ওই হুগলির রায়না গ্রামে জন্ম, সেখান থেকে কলকাতায় আসা, তারপর তার থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য চেষ্টা, সেখান থেকে কি আন্তর্জাতিকতাবাদী। তাহলে রামমোহনের মানবতাবাদ শুধুমাত্র ভারতবর্ষ, বাংলা তো ছেড়েই দিলাম, শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রামমোহন আন্তর্জাতিকতাবাদী, আন্তর্জাতিকতার জয়গান গিয়েছেন, আন্তর্জাতিক মানুষ তৈরি করার কথা ভেবেছেন, যে মানুষ ভৌগোলিক সীমায় আবদ্ধ থাকলেও আদতে হিজ অ্যান ইন্টারন্যাশনালিস্ট হবে। সমগ্র বিশ্বের কথা ভাবতে, সমগ্র বিশ্বের মানুষের মিত্র। দিস ওয়াজ রামমোহন।
তাহলে সেই রামমোহন, কেউ বলে রামমোহন তো হিন্দু ধর্মে বিশ্বাস করতেন, হ্যাঁ করতেন। তো কোন ধর্ম? কেউ কোথাও পারবে? হ্যাঁ পারবে। রামমোহন বেদান্তে বিশ্বাস করতেন এবং অদ্বৈত বেদান্তে বিশ্বাস করতেন। কেউ কেউ বলছেন রামমোহনের গুরু ছিলেন শঙ্করাচার্য। অদ্বৈত বেদান্ত মানে বিবেকানন্দ। ওই আস্তে আস্তে বললাম, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বলতে পারবে না এই দিয়ে বিজেপির বিরুদ্ধে? অদ্বৈত বিজেপি যখন বলতে আসবে, ধর্মের কথা বলে, কোন ধর্ম বলছো বলো? হিন্দু ধর্ম আমরাও জানি, বলো কি বলছো, বলো বলো কোনটা? অদ্বৈত বেদান্ত তোমরা মানো? তোমরা হিন্দু ধর্মিক, তোমরা বিবেকানন্দর বেদান্ত মানো? বলো। বিবেকানন্দর কথা বলতে হবে, কিন্তু আমি হিন্দু হতে পারি, আমার ছেলে মুসলমান হতে পারে, এর দ্বারা কিচ্ছু বোঝানো যাবে না। বলতে হবে অদ্বৈত বেদান্ত বিবেকানন্দ তোমরা মানো, জানো, বোঝো। যদি মানো, তাহলে হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ বিটুইন এ হিন্দু অ্যান্ড মুসলিম? বিবেকানন্দ যখন বলছেন, আমি যখন খাচ্ছি তখন হাজারো লক্ষ কোটি লোক না খাওয়া আছে, লক্ষ কোটি লোক যখন না খাওয়া আছে তখন লক্ষ কোটি লোক খাওয়া আছে, একই তো ব্রহ্মা। তাহলে খাওয়া না খাওয়া এক, শুনতে যতই হাস্যকর আমাদের কাছে মনে হোক বা একটা বিতর্কমূলক কথা হোক, ফ্যাক্ট তো এটি তো অদ্বৈত বেদান্ত। আমার মধ্যেও ব্রহ্মা, ওর মধ্যেও ব্রহ্মা, উই আর সেম। অদ্বৈত দ্বৈত রূপে অবস্থান নয়, সিঙ্গল রূপে অবস্থান, ব্রহ্মা, ব্রহ্ম শক্তি। তাহলে বলো কোন একজন বিজেপির লোককে, তোমরা কিসের হিন্দু ধর্ম করো? অদ্বৈত বেদান্ত তো এই কথা বলছে, তাহলে তুমি মুসলিমদের বিরুদ্ধে বলো কি করে? সে মনে করো মুসলিমরা সর্বনাশ করে দিয়েছে ভারতবর্ষে, ঠিক আছে, সেও তো ব্রহ্মার জীব। তাহলে কি হিন্দুত্ব তোমরা মানো বাপ? তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে হিন্দুত্বটা তোমাদের ধর্ম নয়, হিন্দুত্বটা তোমাদের পেশা, গদি দখলের পেশা। তাহলে রামমোহনকে এইভাবে বুঝতে হবে। রামমোহন নিজের বৌদিকে চিতায় পুড়তে দেখলেন। আরেকটা জিনিস বুঝে দেখবেন, এই যখন বলছে নবজাগরণ, নবজাগরণ অনেক কিছুর সঙ্গে একটা জিনিস এনেছিল। একজন লিখেছে দেখলাম, ওই একটা পত্রিকায় পড়তে গিয়ে, রামমোহন নারীর মধ্যেই প্রলেতারিয়েত খুঁজে পেয়েছিলেন। সাপোজ, আশ্চর্য কথা, কি সুন্দর বলেছে। দেখবেন সমস্ত মানবতাবাদী দার্শনিকরা, সমস্ত মানবতাবাদের উদ্গাতারা সেই যুগে নারী মুক্তির কথা বলেছে। কেন বলেছে? নারী স্বাধীনতার কথা বলেছে। কেন বলেছে? বুর্জোয়া বিপ্লব কিন্তু নবজাগরণে এটা আনলো। অর্থাৎ নারীকে বাদ দিয়ে যে সমাজ কল্পনা করা যায় না, নারীকে পরাধীন রাখলে, নারীকে পদানত রাখলে সমাজ যে এগোতে পারে না, এই চিন্তা তো সামন্তী যুগে ছিল না। নবজাগরণ এই চিন্তায় ধাক্কা দিল, বলো নারীকে মুক্ত করো। শরৎচন্দ্র বলছেন, নারীকে মুক্ত না করলে পুরুষেরই তো ক্ষতি। হে পুরুষ, তুমি কি তোমার বাড়িতে একটা নথ পরা বউ চাও যে তোমার সঙ্গে কোনো রকম ভাব বিনিময় করতে পারে না? নাকি তুমি চাও তোমার স্ত্রী এমন একজন হোক যে উন্নত ধরনের চিন্তা ভাবনা, ভাব বিনিময় করতে পারে? যে কোনো শিক্ষিত পুরুষ বলবে আমি তো সেটাই চাই। কি করে পাবে? তুমি তো সমাজে মেয়েদের নিচু তলায় রেখে দিয়েছ। পাওয়া সম্ভব? তাহলে তুমি যদি পেতে চাও, তাহলে তোমাকে মেয়েদের বন্ধন খুলে দিতে হবে। এই নবজাগরণের চিন্তা, নবজাগরণের আকাঙ্ক্ষা। আর আজকে আমরা বাস্তবতায় কি দেখছি? আমি বাস্তবতাটা বারবার, বাস্তবতায় কি দেখছি? সেই নারী নরকের দ্বার, সেই বলছে বিজেপির উদ্গাতারা দুটো ভারত। বলছে মেয়েদের উপর ধর্ষণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, এটা কারণ এরা আধুনিক ভারতের মেয়ে, এরা পোশাক আশাক খারাপ পরে, এরা পুরুষকে প্রলুব্ধ করে।
এরা ধর্ষকদের বিরুদ্ধে, নারীত্বের অবমাননাকারীদের বিরুদ্ধে একটা কথা বলে না। এরা কারা? রামমোহনকে মারলে এদের বিরুদ্ধে লড়তে দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়াবো কিসের জোরে? কেঁদে কেঁদে, চোখের জল ফেলে? আহা আমাদের অপমান করছে, আহা নারীদের অপমান করছে, আহা মেয়েদের দুঃখে এদের চোখ জল পড়ে না। আমরা কি মেয়েদের দুঃখে জল ফেলবো? না, আমরা মেয়েদের দুঃখে বলবো, হে মেয়ে দাঁড়াও, লড়ো, লড়তে হবে তোমাকে। ঘরের মধ্যে আসনটি পেতে রেখে করো না। কে রামমোহন? কে ছিল তার সঙ্গে? কেউ ছিল না, অ্যালোন ইন সোসাইটি। আমাদের যদি শিখতে হয় তো আমরা তো এইটা শিখবো। একটা মানুষ একা, পরিবারের সঙ্গে বিরোধ। তিনি যখন বাড়িতে বললেন আমি নানান পূজা করব না, ধর্মপ্রাণ পরিবার মানতে চাইল না। বিদ্যাসাগরের মতোই তার পরিবারের সঙ্গে ঝগড়া হলো এবং তিনি এক বস্ত্রে বেরিয়ে গেলেন। আর আমাদের এখন বিপ্লবী রাজনীতিতে বেরোতে গেলে ভাবি আমরা কতবার, আমি দোষ দিচ্ছি না কাউকে, বিপ্লবী রাজনীতির ময়দানে বেরিয়ে আসতে খাবো কোথায়, থাকবো কোথায়, কি করব, কিভাবে থাকবো, কোথায় মানুষ পাবো, সমাজ মুক্তির আন্দোলনে বেরিয়ে আসতে আমাদের এত ভাবতে হয়। রামমোহন কিন্তু ভাবেননি, কেউ ছিল না রামমোহনের। রামমোহনের সঙ্গে পার্টি ছিল না, এসোসিয়াই কমিউনিস্ট বা অন্য কোনো দল। একা নিজের সত্যের জোরে, শক্তির জোরে, মনের জোরে, আদর্শের জোরে তিনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে গোটা ভারতবর্ষ ঘুরলেন, ঘুরে তার নতুন উপলব্ধি ঘটল। এই উপলব্ধির ভিত্তিতে তিনি গেলেন, ভাবলেন মানুষের মাঝখানে যদি আমার কথাগুলো ছড়িয়ে দিতে হয় কিভাবে দেব? সংবাদপত্রই একমাত্র পারে। খুলে ফেললেন একটা সংবাদপত্র, একটা সংবাদপত্র খুলে ফেললেন, মিরাতুল আকবর বোধহয় নামটা, আমার ভুল হতে পারে। খুলে ফেলে তাতে প্রচার করতে শুরু করলেন ফার্সি ভাষায়। ফার্সি জানতেন, সংস্কৃত জানতেন, বাংলা জানতেন, ইংরেজি জানতেন, উর্দু জানতেন, আরো কত ভাষার বিশারদ। জ্ঞানের পরিধি, পাণ্ডিত্যের পরিধি মাথার ভেতর কি ছিল ভাবা যায়? এটা দরকার, এটা শিখে নেব, এইটা প্রয়োজন, এই ইতিহাস পড়ে নেব। বললাম না, রাতারাতি হিব্রু ভাষা শিখে ফেললেন শুধুমাত্র বাইবেল অরিজিনাল ভাষায় পড়বেন বলে। ভাবতে পারেন কত বড় উঁচু। সেই জন্য শুরুতে বলেছিলাম তার কাছে আমরা বামন। কিন্তু মানতে পারেননি গান্ধীজিও। গান্ধীজিও বোধহয় রামমোহনকে বলেছিলেন বামন। কারণ রামমোহন যে সংস্কারে আঘাত করছেন, যাতে মানে ধর্মীয় বা সম্পূর্ণ স্ট্রাকচারকে ভেঙে না ফেলে, তার বিরুদ্ধে জেহাদ না করে যেভাবে ভেতর থেকে সংস্কারের কুঠারাঘাত করছিলেন কুসংস্কারে, কুসংস্কারবাদী গান্ধীজিও সেটা মানতে পারেননি। গান্ধীজি বলেছিলেন বামন রামমোহনকে। তার কথায় অনেকে দুঃখ পেয়েছিলেন, কিন্তু গান্ধীজি গান্ধীজি। কারণ গান্ধীজির চিন্তাভাবনা তো তাই ছিল, দর্শনগতভাবে তিনি ছিলেন, যাই থাক, তিনি ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ছিলেন না। তিনি একজন কুসংস্কারগ্রস্ত পুরনো সপ্তদশ অষ্টাদশ শতকের ঠাকুমা ছিলেন। এটা শিবদাস ঘোষের ব্যাখ্যা। যিনি মনে করতেন যে তার নাতির জ্বর হয়েছে, সেই জ্বরে তার গায়ে গঙ্গামাটি লেপে দিয়ে যদি গঙ্গার তীরে ফেলে রাখা যায় তাহলেই সেরে যাবে, ও ডাক্তার চিকিৎসা করবার কোনো প্রয়োজন নেই, বিশ্বাস। আর রামমোহন আনছেন বিশ্বাস নয়, যুক্তি, মেনে নেওয়া নয়, তর্ক, প্রশ্ন করা। তোমরা যারা রামমোহনকে আজকে শ্রদ্ধা জানাতে এসছো, প্রত্যেক মুহূর্তে, প্রতি মুহূর্তে অন্তরে প্রশ্ন যেন জাগে। ওয়াই, কেন, কেন, এটা কেন, ওটা কেন, সেটা কেন, কিসের জন্য? সব প্রশ্নের উত্তর তোমাদের বড়রা সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে পারবে এটা নয়। আমি খুঁজবো, আমি পড়বো, আমি জানবো, আমি বই জোগাড় করব, আমি তথ্য জোগাড় করব। হোয়াই হোয়াই হোয়াই, দিস শুড বি দি অ্যাটিটিউড অফ দি ইয়াং পিপল।
তরুণদের এটাই হবে কাজ। রামমোহন এই পথ দেখিয়েছেন। যা কিছু পুরাণরা বলে গিয়েছে রামমোহনরা নতচিত্তে তা মেনে নেননি, প্রশ্ন করেছেন, এটা কেন, ওটা কেন, সেটা কেন, প্রশ্ন করতে করতে এগিয়েছে। আমি এই আজকে যারা উপস্থিত তরুণ সমাজ তাদের প্রত্যেককে বলবো, তোমাদের নিজেদেরকে এইভাবে তৈরি করো, প্রশ্ন করো, প্রশ্ন করো, কেন কেন কিসের জন্য প্রশ্ন করো। কেন ভারতবর্ষে এতদিন পরও হিন্দু মুসলমান বিভেদ? কেন আমার পাশের বন্ধুরা মুসলিম হলে আমি যতক্ষণ না জানি ভালো আছি, যেই মুহূর্তে জানবো আমার মুসলিম তখনই মনের মধ্যে শিরা একটা কিরকম বয়ে যায়। কোত্থেকে এলো? কোথা থেকে এই চেতনা আমার মাথার মধ্যে কে ঢুকিয়ে দিল? কোত্থেকে এই বিষ আমি পেলাম? খুঁজবো, প্রশ্ন করব, কারা আমার রক্তে এই বিষ ঢুকিয়ে দিল? জানতে চাইতে হবে, নয়তো এই বিষ বহন করে যেতে হবে সারা জীবন। আর এই বিষের জ্বালায় তুমি মরবে, সমাজকে মারবে। রামমোহনকে শ্রদ্ধা জানাতে এসো না, বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে এসো না। এই প্রশ্ন নিজেকে করতে হবে, তবেই রামমোহনকে শ্রদ্ধা জানাতে হবে। তখন কে ছিলেন ভারতবর্ষের লর্ড, আমার নাম মনে নেই, তিনি এসে সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করলেন। এ করা যাবে না, সে করা যাবে না। রামমোহন কি করলেন? সঙ্গে সঙ্গে তার পত্রিকা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন মিরাতুল আকবর প্রতিবাদে। রামমোহন একদল বলে ব্রিটিশের বিরুদ্ধে কিছু বলেননি, ওই যেরকম বিদ্যাসাগরের বিরুদ্ধে এক ধরনের প্রচার আছে, রামমোহন ব্রিটিশের বিরুদ্ধে কিছু বলেননি। কেন বলবেন? উনি তো জানতেন তখনও দেশ ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য তৈরি হয়নি, কিন্তু ব্রিটিশের যা যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার কথা তিনি করেছেন। এমনকি চিরস্থায়ী বন্দোবস্তেরও উনি প্রতিবাদ করেছেন। কৃষকদের স্বার্থে বলেছেন, গরিব কৃষক, ক্ষেত মজুর, কৃষি মজুর, তাদের স্বার্থ নিয়েও লড়াই করেছেন। এই যে একদল আছে না আমাদের দেশে তথাকথিত মার্ক্সবাদী, যারা দূরবীন নিয়ে দেখে রামমোহন, বিদ্যাসাগর, আচ্ছা শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে বলেছিলেন। এই পাগলের প্রলাপ তো এদের হাতে পড়েছে ভারতবর্ষের বামপন্থী আন্দোলন, তার এই পরিণতি হবে না। আচ্ছা সেই যুগে দাঁড়িয়ে কি করে একজন সর্বহারা শ্রেণীর কথা চিন্তা করবে? সেই যুগটা কি তাই? এইটা শিবদাস ঘোষ আমাদের শিখিয়েছে। শিবদাস ঘোষ ভারতবর্ষের বুকে মার্ক্সবাদ লেনিনবাদকে প্রয়োগ করে দেখিয়েছেন এটা হয় না। রামমোহনকে রামমোহনের জায়গায় রেখে বিচার করো, বিদ্যাসাগরকে বিদ্যাসাগর ইতিহাসে যে জায়গায় ছিলেন সেখানে রেখে বিচার করো, শরৎচন্দ্রকে, রবীন্দ্রনাথকে সেই জায়গায় রেখে বিচার করো, তবেই তুমি সঠিক সত্যের সন্ধান পাবে। আজকের একটা উপন্যাসের নায়িকা যে ভাষায় কথা বলে, যেভাবে কথা বলে, আমি যদি রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে সে কথা খুঁজতে যাই, শরৎচন্দ্রের উপন্যাসের মধ্যে সে কথা খুঁজতে যাই, এমনকি বঙ্কিমের উপন্যাসের মধ্যে সে কথা না থাকে, তখন আমি কি বলবো? একদল বলবো ওই তো নেই, তার মানে ওটা প্রতিক্রিয়াশীল। এই যে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা বিষয়কে তার পরিপ্রেক্ষিতে, ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে রেখে বিচার করতে হয়, এটাই বিচারটা বিজ্ঞানসম্মত বিচার, তবেই তুমি সত্যের সন্ধান পাবে। এটা মার্ক্সবাদী বিচার। এই বিচারটা ভারতবর্ষের বুকে অন্তত আমরা শিখেছি শিবদাস ঘোষের কাছ থেকে। তিনিই আমাদের শিখিয়েছেন এই জিনিস, এবং তিনি নিজের জীবনেও লড়াই করে দেখিয়েছেন যে তিনি আরও অনেক বড় মানুষের মতন একই রকমভাবে একক দাঁড়িয়ে লড়াই করে ভারতবর্ষের বুকে এসইউসিআই কমিউনিস্ট দল প্রতিষ্ঠা করেছেন। এও শিখবা। আমরা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, বিবেকানন্দ থেকে শুরু করে যত মানুষ এসছে, মার্ক্সবাদ বলে তোমার অতীত দিনের সমস্ত যুগ যত আছে তার যত শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠের রস নিংড়ে নিয়ে কমিউনিস্ট দাঁড়াবে। কমিউনিস্টরা হবে অতীত যুগের সমস্ত শ্রেষ্ঠের দাবিদার, সমস্ত শ্রেষ্ঠত্বের অংশীদার, সমস্ত শ্রেষ্ঠত্বের প্রতিভূ।
কারণ এই প্রথম একটা যুগ, যে যুগে মানুষ শোষণের বিরুদ্ধে লড়াই করে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছে। মানব সভ্যতার ইতিহাসে যা ইতিপূর্বে কেউ করতে পারেনি। আর আমাদের দেশে কমিউনিস্ট কোত্থেকে আসবে? সোভিয়েত রাশিয়া থেকে, চীন থেকে, মানে যখন তারা কমিউনিস্ট সোশ্যালিস্ট ছিল তখনকার কথা বলছি না, এদেশ থেকে জন্ম নেবে। সেটা যদি একটা বিশ্বজনীন আদর্শ হয়, তাহলে আমার দেশ থেকে আমি রস রূপ নির্ণয় নিয়ে দাঁড়াবে। শিবদাস ঘোষ সেটাই দেখিয়েছেন। তাই এই কমিউনিস্টের কর্মীরা, সংগঠকরা, নেতারা কেউ বিদেশ থেকে আমদানি করা নয়। আমরা সাহিত্য কোত্থেকে শুরু করব? সর্বহারা সাংস্কৃতিক আন্দোলনের শুরু কোত্থেকে হবে? এইটা খুঁজতে গিয়েই শিবদাস ঘোষ শরৎচন্দ্রকে দেখালেন। আমরা বিদেশে যাইনি, মা নয়। গর্কির মা যত বড় উপন্যাসী হোক, ভারতবর্ষের মাটি থেকে তার জন্ম নয়। তোমাকে ভারতবর্ষের মাটিতে জন্ম নেওয়া জিনিস ধরতে হবে, যাকে এদেশের মায়েরা, পুরুষেরা চিনবে, যারা বুঝবে তোমার সমাজটা ইংল্যান্ডের সমাজ না, তোমার সমাজটা লন্ডনের সমাজ না, তোমার সমাজটা ভারতবর্ষের সমাজ। তার সমস্ত কিছুকে নিয়েই তোমায় তাকে বুঝতে হবে। সেটা যদি গোবর হয়, তাহলে সেই গোবরে ধীরে ধীরে পদ্ম তোমায় ফোটাতে হবে, ফাঁকি দিয়ে হবে না। তাহলে রামমোহনকে বুঝতে হবে একজন জায়ান্ট রিফর্মার হিসেবে, একজন দৈত্যাকৃতি, আমি বলবো সংস্কারক হিসেবে, যিনি একা দাঁড়িয়ে দেশকে তো বটেই, সমগ্র বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আমরা কি শুনতে ভালোবাসি? রামমোহনের জীবনের গল্প বলুন, গল্প বলুন, গল্প বলুন। না, আমি গল্প জানি না, আমি গল্প বলতে আসিও নি। আমি গল্পের বিরোধী, আমি গল্পের বিরোধী। রামমোহন কত সালে কোন গ্রামে গিয়েছিলেন, গিয়ে কিভাবে গরিবের দুঃখে চোখের জল ফেলেছিলেন, এটা বলতে আমি আসিনি। আমি এই গল্প শোনার বিরোধী। আমি জানবো কেন ফেলেছিলেন চোখের জল, ওয়াই, কোন দর্শন থেকে তারা করে নিয়ে গেছিল, কোন দর্শন, কোন চিন্তার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, এবং কোন চিন্তা তিনি দেশের যুবকদের, ছাত্রদের, মহিলাদের, মানুষদের দিতে চেয়েছিলেন। সেটা হচ্ছে মহান মানবতাবাদী চিন্তা, বিজ্ঞানের চিন্তা, যুক্তির চিন্তা। যাহা যুক্তিতে বুঝতে পারি না, যাহা যুক্তিতে প্রমাণিত হয় না, তাহা মানি না। 108টা দেবদেবীর যুক্তিতে আসে না, অতএব পৌত্তলিকতার বিরুদ্ধে লড়াই করা। সতীদাহ ওনাকে প্রবল পীড়া দিয়েছিল। উনি দেখেছিলেন ওনার প্রিয় বৌদি সবাই মিলে জোর করে কিভাবে চিতায় তুলে পুড়িয়ে দিল। মর্মান্তিক। দেখে তো অনেকেই, সেদিনও তো দেখেছে অনেকে। কেউ কেউ তার পক্ষে দাঁড়িয়েছে শাস্ত্রের দোহাই দিয়ে, কেউ কেউ হয়তো চোখের জল ফেলেছে। বাট হি ওয়াজ এ জায়ান্ট রেভলিউশনারি। এই নবজাগরণ, এই মানবতাবাদী বিপ্লবী, তিনি প্রতিজ্ঞা করেছেন সমাজ থেকে এই অভিশাপ আমি দূর করব। শাস্ত্র ঘেটে ঘেটে বের করেছেন, বিদ্যাসাগর জন্য বের করেছিলেন বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত। কারণ একদল তো থাকে, একদল তো থাকে যারা শাস্ত্র দিয়ে দেখাতে না পারলে মানবে না। সেই যুগে ছিল। যেরকম শিবদাস ঘোষ এই কথা বলেছেন, মার্কস কোথায় বলেছেন? বলে বই ক্ষেত্রে। অর্থাৎ মার্কস কোথায় বলেছেন যদি না বলে থাকেন, তাহলে আর তো নতুন করে কেউ বলতে পারে না। এক আমাদের অজ্ঞতার পরিচয়। আরে যুক্তি দিয়ে বিচার করে দেখি, মার্ক্সবাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মার্ক্সবাদী বিজ্ঞানকে প্রয়োগ করে দেখি এই কথাটা ভুল না। না, বিজ্ঞান প্রয়োগ করে হবে না, বলেছেন কিনা কোথাও। পুঁথি খুঁজে বের করে, যেরকম সেভাবে পুঁথি বের করো, পুঁথি বের করে খুলে খুলে দেখো কোথাও ওই কথা আছে কিনা। যদি না থাকে তাহলে তো মানব না। যেরকম মার্ক্সবাদ বলেছে কোনো একটি চিন্তা
সমাজে জন্ম নিয়েছে মানেই তার একটা ভিত্তি আছে। কি ভিত্তি? বলছেন মানব ইতিহাসের আগাগোড়া চর্চা করে অনুপুঙ্খভাবে দেখিয়েছেন এর ভিত্তিটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে খোঁজো গিয়ে। উৎপাদন ব্যবস্থার বিকাশ কোন স্তরে আছে, অর্থনীতি কোন জায়গায় আছে, তার সঙ্গে মিলিয়ে দেখবার চেষ্টা করো যে এই চিন্তার উৎপত্তিটা কী। যেরকম রামমোহনের চিন্তা, যখন ভারতবর্ষে জন্ম নিচ্ছে তখন ভারতবর্ষের অর্থনীতির চেহারা কী খোঁজো, দেখো, দেখতে পাবে ধীরে ধীরে ভারতবর্ষে পুঁজিবাদের বিকাশ ঘটছে, সামন্ততন্ত্র পিছিয়ে যাচ্ছে। ব্রিটিশ আমলের মধ্যেই নানান দিক থেকে কৃষিতে, শিল্পে পুঁজিবাদ আসছে, পুঁজিবাদের প্রাধান্য আসছে। ওই ছোট্ট গ্রামীণ অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি ভাঙছে, পুঁজির অনুপ্রবেশ ঘটছে, পুঁজিবাদের বিকাশ ঘটছে। এই পুঁজিবাদের বিকাশ তখন জাতীয় বাজার চাইছে, সমগ্র দেশকে বাজার হিসেবে চাইছে ধীরে ধীরে। এই জায়গা থেকেই আসে জাতীয়তাবাদ, এই জায়গা থেকেই আসে সমগ্র জাতির ঐক্যের ধারণা। তাকে কেন্দ্র করে এক জাতি এক ঐক্য, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। খুঁজতে যাও, দেখবে, দূরবীন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, অর্থনীতির সেই সময়কার ইতিহাস পড়ো। আপনারা যারা আগ্রহী তাদেরকে বলবো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, A.R. দেশাই বলে এক ভদ্রলোকের লেখা, পড়বেন, কলেজ স্ট্রিট থেকে বই কিনে নিয়ে মিলিয়ে দেখবেন, পড়বেন, পাবেন। কিন্তু আবার এইখানে ওই মার্ক্সবাদী বলছে এটাকে যন্ত্রের মতো দেখতে চেয়েও না আপনারা, কিন্তু এটাকে খুঁজবেন কি করে, বুঝবেন কি করে? এটা মেকানিক্যালি বুঝতে যাবেন না, মেকানিক্যালি বুঝতে গেলেই বিপদে পড়ে যাবে। কারণ অর্থনীতিকে বলে বেস, মানে ভিত্তি, আর চিন্তা, ভাবনা, সাহিত্য, কলা, আইন, এই যে সমস্ত সব ইনস্টিটিউশন যাকে কেন্দ্র করে, এদেরকে বলে সুপার স্ট্রাকচার, মানে উপরিসৌধ, কেউ বলে উপর কাঠামো। উপর কাঠামোতে যে চিন্তা আসে, যে ভাবনা আসে, সব কিছুরই মূল জায়গাটা খুঁজলে অর্থনীতিতে পাওয়া যাবে, পাওয়া যাবেই। এইখানেই মার্ক্সবাদ সচেতন করে দিচ্ছে, না, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত পর্যায়, সমস্ত সময় তুমি যদি তার রুট অর্থনীতিতে খুঁজতে যাও, নাও পেতে পারো। কারণ চিন্তা ভাবনা বেসের থেকে এগিয়ে যায়, আবার এক সময় পিছিয়েও থাকে। ফলে মেকানিক্যালি বুঝলে হবে না, যান্ত্রিকভাবে বুঝলে হবে না। আজও যে আমাদের সমাজে বহু পুরনো নারীদের সম্পর্কে অ্যাটিচিউড টিকে আছে, বহু বিবাহ টিকে আছে, আরো বহু রকম জিনিস টিকে আছে যেগুলো আজ থেকে শত শত বছর আগে, তাহলে সেও থাকে টিকে। তাহলে অর্থনীতির সঙ্গে এর সম্পর্কটা হচ্ছে আমাদের মার্ক্সবাদী ভাষায় বলে ডায়ালেকটিক্যাল, ইন্টারঅ্যাক্টিভ, দেওয়া নেওয়া। আমি সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু যেটা বলবার জন্য বললাম সেটা হচ্ছে সুপারস্ট্রাকচারের সঙ্গে বেসের যে সম্পর্ক, সেটা এই জায়গায় পাওয়া যাবে। যদি শুধুমাত্র অর্থনীতির মধ্যে যাই তাহলে সেটা হবে ইকোনমিক ডিটারমিনিজম, অর্থনৈতিক নির্ধারণবাদ। যুবকরা, ছাত্ররা, তরুণরা তার মধ্যে ফেঁসো না। কিন্তু মূল যে জায়গাটা তোমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তা হচ্ছে অর্থনীতিতে কী ছিল তখন। আমি বইয়েরও রেফারেন্স দিয়ে দিলাম, পড়বে, দেখবে রামমোহনের, বিদ্যাসাগরের উদ্ভবের কাল, ভারতবর্ষে পুঁজিবাদের বিকাশ। নবজাগরণ তো এইটাই সূচনা করলো। ওই দেখো পুঁজিবাদের বিকাশ আসছে, মানসিকভাবে তৈরি হও, সাংস্কৃতিকভাবে তৈরি হও, মানুষের মনকে তৈরি করছে। নারী স্বাধীনতার পক্ষে, মুক্তির পক্ষে, ব্যক্তি স্বাধীনতার পক্ষে, এই তো সাংস্কৃতিক আন্দোলন। আমরা বলছি সমাজতন্ত্র আসবে, বিপ্লব করে আমরা সমাজতন্ত্র আনবো। তৈরি হও কালেকটিভ লাইফের জন্য, যৌথ জীবনের জন্য, যৌথ জীবনযাত্রার জন্য, যৌথ বিচার পদ্ধতির জন্য, যৌথ চিন্তা পদ্ধতির জন্য। পার্টি তৈরি করছে সমাজতন্ত্রের কারিগরদের। পার্টির অভ্যন্তরে কি আলোচনা চলে, পার্টিটা কি তৈরি করে?
পার্টি তৈরি করে আগামী যে নতুন সমাজ আসছে তার উপযুক্ত কর্মী, উপযুক্ত সংগঠক, উপযুক্ত নেতা। এইটি তো পার্টির কাজ। আর তারা কি করে? তারা মানুষের মাঝখানে গিয়ে বলে আপনিও এইভাবে ভাবুন, আপনিও ভাবুন, যৌথ জীবন ছাড়া, যৌথ পদ্ধতি ছাড়া, সমাজতন্ত্র ছাড়া আমাদের মুক্তি নেই। আপনি যতই লড়ালড়ি করুন, ওই তৃণমূল নয়, কংগ্রেস নয়, সিপিএম নয়, বিজেপি, এই চক্করে কতবার ঘুরবেন, যতবার ঘুরবেন ততবারই গাড্ডায় পড়বেন আর ভাববেন সব শয়তান। ওর থেকে বেরিয়ে ভাবতে চেষ্টা করুন। রামমোহন সেটা ভাবার চেষ্টা করেছিলেন তার যুগে দাঁড়িয়ে। আমরা যখন আজকে রামমোহন নিয়ে আলোচনা করব তখন আমরাও সেটাও তো ভাবব, তবেই তো আজকের বাস্তবতার সঙ্গে মেলাতে পারবো রামমোহনকে। এই যে সাবজেক্ট যারা ঠিক করেছে, নবজাগরণের আকাঙ্ক্ষা কি ছিল? মানুষ মুক্ত হবে, মানুষ স্বাধীন হবে, ব্যক্তি স্বাধীন হবে, তার চিন্তা স্বাধীন হবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকের বাস্তবতা তা নেই, তা হয়নি। কেন হয়নি? কারণ এই বাস্তবতাগুলো প্রতিষ্ঠা করতে গেলে যে রাজনৈতিক সংগ্রামটা দরকার, সেই রাজনৈতিক সংগ্রামটা স্বাধীনতা আন্দোলনে হয়নি। শিবদাস ঘোষের ভাষায় স্বাধীনতা আন্দোলনের নেতারা এই সংস্কারের কাজটাকে হেলায় ফেলে দিয়েছেন। যেটা বিদ্যাসাগর শরৎচন্দ্ররা যে পতাকাটা তুলে ধরবার চেষ্টা করেছিলেন, রামমোহন এর ধারাবাহিকতায় ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের নেতারা সেটা হেলায় উপেক্ষা ভরে ফেলে দিয়েছেন, ধুলায় ফেলে দিয়েছেন। তার ফলে ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। এইটা তো বুঝতে হবে। আজকের বাস্তবতা তো এইটা। রামমোহন থেকে শিক্ষা নিয়ে যদি কিছু করতে হয়, আজকের ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের এই পতাকাটাকে তুলে ধরতে হবে। তো ওই ক্যানিংয়ের দিকে কাজ করতে গিয়ে একজনের সঙ্গে আলাপ হয়েছিল, মুসলিম শিক্ষাব্রতী। আমাকে বলেছিলেন আপনাদের দলে একটা জিনিস হয় আমি জানি, যখন হবে আমাকে ডাকবেন। মানে কি? হিন্দু মুসলিমের বিয়ে। তাই নাকি, আপনি জানেন? বলে হ্যাঁ, আমি মনে করি দ্যাট ইজ এ রেভলিউশন। উনি একজন মুসলিম শিক্ষাবিদ, আমি তাকে খুব রেসপেক্ট করি। আমি তাকে ডেকেছিলাম, আমার দুই কমরেডের বিয়ে হচ্ছিল এই দলে, আমার এখনও মনে আছে। তিনি এসে বলেও ছিলেন ওনার মতে এটা বিপ্লব, এটা যত আমরা করতে পারবো তত আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ কমবে। শিবদাস ঘোষ। তাহলে আমাদের দলের মধ্যে সব সময় এই চর্চা চলছে, এই আলোচনা চলছে সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক মন মানসিকতা করে তুলবার জন্য। কারণ রামমোহনের স্বপ্ন পূরণ হয়নি, হওয়ার কথাও নয়। বিদ্যাসাগরের স্বপ্ন পূরণ হয়নি, হওয়ার কথা নয়। শরৎচন্দ্রের তো হয়নি। কেন হয়নি? ও হিন্দু মুসলিম বিয়ের কথা বলছিল। যদি আপনারা পড়েন দেখবেন সাম্প্রদায়িক সমস্যার সমাধান প্রসঙ্গে শিবদাস ঘোষের আলোচনা। আমি অনেককেই অনুরোধ করব, এখানে যারা আছেন আমাদের দলের কর্মীদের কাছ থেকে, যাদের কাছে নেই তারা চেয়ে নিয়ে পড়বেন সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। তো এই যে দলের অভ্যন্তরে এই যে আমাদের সাংস্কৃতিক আন্দোলনটা সবসময় চলছে, এইটাই তো দরকার। আমাকে একজন বলছে, কবে বলল কে, যে অমিতাভদা তাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখি মিছিল করে লাল ফ্ল্যাগ নিয়ে, কিন্তু বসে কিছুক্ষণ আলোচনা করার পরেই বলে যাই বলুন মুসলিমদের বাড় বেড়ে গেছে। বলে হ্যাঁ করো তো, আমি তো জানি, আমার নিজের চোখে দেখা। ওয়াই? কারণ তারা রামমোহনকে এভাবে বোঝেনি, তাদেরকে এভাবে বোঝানোই হয়নি। তারা বিদ্যাসাগরকে এভাবে বোঝেনি, তাদেরকে বোঝানোই হয়নি। আমাদের সৌভাগ্য, আমি যৌবনে, ছাত্র জীবনে এই আদর্শের সন্ধান পেয়েছিলাম, শিবদাস ঘোষের বইপত্র পেয়েছিলাম, চিন্তা ভাবনা পেয়েছিলাম, তাই আমরা বোঝার চেষ্টা করেছি। এখন আপনাদের সামনে বলতে এসে সেই বোঝার ফাঁকফোকরগুলোকে বোঝাবার চেষ্টা করছি। বয়স হলো, আপনারাও বুঝবেন, চেষ্টা করবেন, বুঝে সমাজের বুকে স্বাক্ষর রেখে যাওয়ার চেষ্টা করবেন। এখানে যতজন আছেন প্রত্যেকে জানবেন আপনাদের আমাদের জন্মের একটা সার্থকতা আছে।
হিন্দিতে বলে কুছ মতলব হয়, খারাপ অর্থে না, মানে উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? জন্মালাম, কুকুর বেড়ালের মতো থাকলাম, তারপর এক সময় খেয়ে মরে পড়ে গেলাম, বড় বড় চাকরি করলাম, মাসে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা রোজগার করলাম। হ্যাঁ, বাহ, আমার বাড়িটা দেখলে সবাই বলে, দেখেছো কি বিরাট বাড়ি করেছে। একটা গাড়ি রাখলাম, 4টে বাইক রাখলাম, ছেলে মেয়েগুলোকে সাউথ পয়েন্ট থেকে বড় বড় জায়গায় পড়ালাম। দূর থেকে একদল বলবে বাবা, মানে তারা পয়সার তারিফ করবে। মানুষ হলাম? ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারলাম? শিবদাস ঘোষ কবে বলেছেন যে আপনি যদি এই পথ না ভাবেন তাহলে কোন ছেলেটা কোন সিনেমা স্টারের চেলা হবে? আজকে কি হচ্ছে? ব্যাট দিয়ে বাপকে মারছে, বাইক কিনে দেয়নি বলে, নতুন আধুনিক কিছু কিনে দেয়নি বলে মাকে মেরে ফেলতেও দ্বিধা করছে না। এ কোন সমাজ? আটকে উঠছে বাপ মা। আজকে তো উঠতেই হবে, কারণ আপনি কি শিখিয়েছিলেন, আপনি নিজে কি আচরণ করেছিলেন। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমার কথাটা ভুল বুঝবেন না। আমি কি ঘরে মূল্যবোধ নিয়ে গেছি? আমি কি ঘরে স্বামী স্ত্রী রাত্রিবেলা সন্ধ্যেবেলা বসে যখন কথা বলেছি, আলাপ আলোচনা করেছি, কি আলোচনা করেছি? আমার সন্তানরা কি শুনেছে আমার কাছ থেকে? সেও তো শুনেছে সেই টাকা পয়সা অমুক তমুক। এই আমি কি মূল্যবোধ নিয়ে গেছি? ঘরে চর্চা করেছি, নৈতিকতা দেখিয়েছি? তাহলে আমার সন্তানরা তবুও যদি শেখে তো দারুণ ব্যাপার। যদি না শেখে আমি কাকে দোষ দেব? আর সমাজ তো কলুষিত হয়ে যাচ্ছে, কিন্তু কলুষিত হয়ে যাচ্ছে, কলুষ দেখে কপাল চাপড়ানোটা তো আমাদের কাজ না। আমরা তো রামমোহনের শিষ্য যদি হই, ধরুন রামমোহনকে যদি শ্রদ্ধা জানাই, উনিও তো বলতে পারতেন আমি কি করবো একা, দূর এসব করে কিছু হবে না, ও হবে, সমাজ ডুবে যাবে। শিবদাস ঘোষও তো বলতে পারতেন, বিদ্যাসাগরও তো বলতে পারতেন, বিবেকানন্দও তো বলতে পারতেন। বিবেকানন্দ গিয়ে একজন হেমচন্দ্র ঘোষ ঢাকায় গিয়ে বলছে স্বামীজি এসছি, সন্ন্যাস নেব। বিবেকানন্দ বলছে যা যা বেরিয়ে যা ঘর থেকে, সন্ন্যাস নেবে, যা গিয়ে দেশের জন্য কাজ কর। বিশ্বাস বিবেকানন্দ কন্ট্রাডিকশন। বিদ্যাসাগরকে গিয়ে কংগ্রেস নেতারা বলছে আপনি কি আমাদের সভায় আসবেন? তা বাবু যাবো, তোমাদের কি হবে? ওই শুধু প্রস্তাব নেবে? হ্যাঁ, তরোয়াল নিয়ে নামতে পারবে? ঘরে মায়ের চোখে জল ফেলাতে হবে বলে আমরা কত ভাবি। শিবদাস ঘোষ বলছেন একটা মায়ের চোখের জল ফেলবে বলে তুমি ভাবছো? আর কোটি কোটি মা যে কাঁদছে, তাদের চোখের জল কে মোছাবে? তাদের চোখের জল মোছাবার জন্যই তো আমি প্রতিজ্ঞা করেছি, শপথ নিয়েছি। বুঝলেন, একটা সম্পর্ক চলে যেতে পারে, তার বিনিময়ে তুমি লক্ষ কোটি সম্পর্কের আবদ্ধ হবে। কোথা থেকে বললেন? কি করে বললেন? এই রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, শরৎচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথ, এদের জীবনও তো তাই। শুধু সাহিত্য কর্ম করবার জন্য আমরা রামমোহনকে শ্রদ্ধা জানাচ্ছি না, এই কথাটা বলে রাখবেন। আমরা এই যুগের বিপ্লবীরা রামমোহনকে শ্রদ্ধা জানাচ্ছি, এটা কখনো ভুলে যাবেন না। আজকে যারা ডিএসও, ডিওয়াইও, কনস্টেবল, এমএসএস যারা এটাকে অর্গানাইজ করছেন, সিম্পলি রামমোহনের গলায় মালা চড়াবার জন্য আমরা এখানে আসিনি। বড় মনীষী, তাকে শ্রদ্ধা জানাতে হয়, বড় মানুষ ছিলেন, তাই আমরা এক জায়গায় জড়ো হয়ে তাকে মালা দিচ্ছি, তার নামে গান গাইছি, তার নামে জয়ধ্বনি দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, এটা ফাঁকিবাজি। তিনি আমার মালার জন্য বসে নেই, মস্ত বড় ফাঁকিবাজি। ওই আমাদের বর্তমান সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক জায়গায় বলেছেন, এরকম যখন মনীষী চর্চা আসে তখন সেই দিন বা তার আগের দিন তার উপর কিছু বই পড়ে নিয়ে আমরা বক্তৃতা করে আসি। কি লাভ? ইজ রামমোহন ওয়েটিং ফর আওয়ার রেসপেক্ট? রামমোহনকে আমাদের শ্রদ্ধা পাওয়ার জন্য অপেক্ষা করছেন? ফলে রামমোহনকে শ্রদ্ধা করতে এসে মনে রাখবেন, তার কণা মাত্র যদি আমরা জীবনে অনুসরণ করতে পারি তবেই তার সার্থকতা। আদারওয়াইজ সব ফাঁকিবাজি। এই ফাঁকিবাজি করে কাকে ফাঁকিবাজি করুন?
নিজেকে ফাঁকি দেব? কি লাভ? সেই জন্যই বলছিলাম আমিও শিখছি। এগুলো বলতে গিয়ে আমার মনের মধ্যে প্রবল আলোড়ন হচ্ছে যে আমি কি ফাঁকি দিচ্ছি কোথাও? আমি কি কোথাও ভাবের ঘরে চুরি করছি? যা বলছি, রামমোহন বলেছিলেন সতীদাহ রদ করব, করে ছাড়লেন। উনি মনে করেছিলেন ভারতবর্ষে যে ইংরেজ শাসকরা এসছেন তাদের মধ্যে কেউ কেউ শহীদ হয়, তাদের মধ্যে কেউ কেউ সংস্কারকের মন, যেরকম লর্ড বেন্টিঙ্ক, যেরকম ছিলেন ডেভিড হেয়ার। উনি লর্ড বেন্টিঙ্কের সাহায্য নেবেন। বেন্টিঙ্কের সাহায্য নিয়ে ব্রিটেনে আইন করিয়ে সতীদাহ রদ করলেন। যখন গেলেন ব্রিটেনে, দেখবেন কি তার নাম! আমরা তো ওই রায়না গ্রামে, ওইটুকু গ্রামে বা কোথাও কোথাও এই আমাদের এই বিবেকানন্দ রোডের পর একটা ব্রাহ্ম সমাজের বাড়ি আছে, সেইখানে হয়তো তার মূর্তি আছে বা কিছু আছে, মাঝে সাঝে উচ্চারিত হয়। ভাবতে পারবেন না রামমোহন বিদেশের মাটিতে গিয়ে কি সম্মান, শ্রদ্ধা, কি ভক্তি পেয়েছিলেন এবং তার নাম এত ছড়িয়ে পড়েছিল। জাহাজ থেকে নামা মাত্র মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে রামমোহনকে দেখবার জন্য ভাই। কারণ পিছিয়ে পড়া কুপবন্ধু ভারতে এই মানুষটা জ্ঞানের আলো জ্বলেছে। এই মানুষটা সেই জ্ঞানের আলো জ্বেলে একা পথ পাড়ি দিচ্ছে। রাবণকে দেখবার জন্য তার বাড়ির সামনে ভিড়, পুলিশ দিতে হয়েছে ভিড় আটকাবার জন্য। এখন যেরকম ফিল্ম স্টারদের দিতে হয়। ইয়েস, ইটস এ ফ্যাক্ট। ইতিহাস পড়বেন। আর তাকে আমরা পূজার ছলে ভুলে বসে আছি। ভুলবো না, অন্তত এই সংগঠনগুলো ভুলবে না। তারা থেকে এভাবেই চর্চা করবে, এভাবেই জানবার চেষ্টা করবে, এভাবেই তার বার্তাকে বহন করে নিয়ে যাবে আজকের বিপ্লবী আন্দোলনের পরিপূরক করে, আজকের বাস্তবতার সঙ্গে পরিপূরক করে। সেই জন্য ওদের এই সাবজেক্টটাকে আমি এত অভিনন্দন জানিয়েছি। রামমোহনের নবজাগরণের আকাঙ্ক্ষা কী ছিল বললাম, আর আজকের বাস্তবতা সব কিছু লুণ্ঠিত। কিন্তু কি না, এই লুণ্ঠিত কলুষিতর মাঝখানে আবার গোটা ভারতবর্ষ জুড়ে হাজার হাজার শত শত মানুষ আছে যারা এর বিরুদ্ধে দাঁড়াতেও চায়, লড়তেও চায়, লড়াই করতেও চায়, যারা মাথা নিচু করে এগুলোকে মেনে নিচ্ছে না। তাদের মধ্যে তোমরাও আজকে যারা এসছো, সরি আমি তুমি বললাম ছোটদের লক্ষ্য করে, আমার থেকে বয়সে বড় শ্রদ্ধেয় মানুষও আছেন এখানে, আপনারা যারা এসছেন তাদের মধ্যে তারাও আছে। দিস ইজ দি রিয়ালিটি। আজকের বাস্তবতা আমাদেরকে বলছে দাঁড়াও, ওঠো, রামমোহনের পতাকা নিয়ে, বিদ্যাসাগরের পতাকা নিয়ে, শরৎচন্দ্র নজরুলের পতাকা নিয়ে, রবীন্দ্রনাথের পতাকা নিয়ে দাঁড়াও। দাঁড়িয়ে বলে এই জিনিস আমরা মানব না। সমাজটা আমাদের, দেশটা আমাদের, দেশটা কোটিপতি, লাখপতি, বিলিয়নিয়ার তাদের না, মুষ্টিমেয়। কিন্তু এর জন্য সাহস চাই, এর জন্য জোর চাই। সেই জোরটা কিন্তু ডাম্বল ঘষা জোর না, রোজ গিয়ে ব্যায়ামাগারে গিয়ে ডাম্বল করে হাত ফাত এরম ফোলানোর জোর না। ওই জোরটা হচ্ছে মনের জোর, নৈতিকতার জোর, মূল্যবোধের জোর, যেটা আপনাকে জ্ঞান দিতে পারে, নৈতিকতার চর্চা দিতে পারে। যে জোরে দাঁড়িয়ে আছে ডিএসও, ডিআইও, এমএসএস, কমসমল, ওরা যে আজকে এই জিনিস করতে পারছে, কোথা থেকে জোর পাচ্ছে? এই সমাজের মধ্যে ভেসে তো গেল না। এই জোরটাই দিচ্ছে আদর্শবাদ, এই জোরটাই দিচ্ছে নৈতিকতা, মূল্যবোধ। কে দিচ্ছে? মার্ক্সবাদ, লেনিনবাদ, শিবদাস ঘোষের চিন্তাধারা। এইটাকে আপনারা জানেন। আজকের দিনে দাঁড়াবার জন্য এইটা চাই। এটা এসইউসিআই কমিউনিস্ট পার্টির একার সম্পদ না। এসইউসিআই কমিউনিস্ট পার্টি বহন করছে, কিন্তু এটা গোটা ভারতবাসীর, গোটা মেহনতি মানুষের সম্পদ, বিশ্বের সম্পদ। আপনারা সেটাকে জানুন, নিয়ে তার ভিত্তিতে রামমোহন চর্চা করুন, বিদ্যাসাগর চর্চা করুন। কারণ আমাদের দেশের রাজনৈতিক আন্দোলনের নেতারা
স্বাধীনতা আন্দোলনের সময় এই সাংস্কৃতিক আন্দোলনের ঝান্ডাটা ফেলে দিয়েছে। কারণ তাদের সামনে তখন তো কি করে গদিতে বসবো, আমরাও ফেলে দেবো যদি আমাদের সামনে যেদিন লক্ষ্য হয়ে যাবে কি করে এই সরকারকে হটিয়ে আমরা সরকারে যাই, কি করে কেন্দ্রকে হটিয়ে আমরা কেন্দ্রে বসি, কি করে অমুক রাজ্যে আমরা, এইটা যদি আমাদের সামনে লক্ষ্য এসে যায়, সমাজ পরিবর্তনটা লক্ষ্য না থাকে, তাহলে আমরাও সেই ঝান্ডা ফেলে দেবো। মানুষকে তৈরি করার লক্ষ্য যদি আমরা হারিয়ে যাই, আমরা যদি সরকারে বসবার লক্ষ্য আমাদের সামনে এসে যায় যে কোনো প্রকারে, তখন আমরাও ফেলে দেবো, আমরাও থাকবো না, রাখতে পারবো না নিজেদের চরিত্র, নিজেদের মেজাজ, নিজেদের নৈতিকতা। কিন্তু রাজনীতি তো শেষ পর্যন্ত স্থির করে কি হবে না হবে। ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে যারা নেতৃত্ব দিলেন, তারা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুলের এই আকাঙ্ক্ষাকে বিসর্জন দিলেন। কারণ কি? কারণ তখন তাদের জিভ দিয়ে লাজ হচ্ছে কখন গিয়ে দিল্লির গদিটায় বসবো। ভারতবর্ষের গণতন্ত্র এলো কি এলো না, নারী মুক্তি ঘটলো কি ঘটলো না, অন্যান্য কুয়াচার গেল কি গেল না, দিস আর অল সেকেন্ডারি কোশ্চেন। সামহাউ উই হ্যাভ টু গ্র্যাব দি সিট অফ পাওয়ার, যে করে হোক ক্ষমতার চেয়ারটাকে দখল করতে হবে। ফলে তারা ফেলে দিল। আমরাও যদি দেখেন এসইউসিআই কমিউনিস্ট দল আদর্শকে বাদ দিয়ে ক্ষমতার রাজনীতি করে বেড়াচ্ছে, কিভাবে সরকারে যাওয়া যায়, কিভাবে নির্বাচনে কার সঙ্গে গেলে ভোট বাড়ে, 4টে এমএলএ হয়, 2টো এমপি হয়, এর পেছনে আমরা ছুটছি, সেদিন আমরাও তাই করব। আপনাদের কাছে অনুরোধ, এরম যদি কোনোদিন দেখেন আমাদের কানটা মুলে দেবেন, বলবেন ভাই তোমাদের তো এটা করার কথা ছিল না, আমরা কান বাড়িয়ে আছি, কানটা মুলে দেবেন। এর গার্ড কিন্তু আপনারা, এই রক্ষা করার দায় কিন্তু আপনাদের। যদি মনে হয় এসইউসিআই কমিউনিস্টটি যথার্থকারে ভারতবর্ষের সমস্ত মনীষীদের যথার্থ শ্রদ্ধা দেখাতে সক্ষম এবং দেখাচ্ছে, এবং তাদের শ্রদ্ধার ভিত্তিতে আগামী দিনের পথটাকেও আলোকিত করছে, তাহলে এই দলকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। সে ভুল করলে তাকে সমালোচনা করার দায়িত্ব আপনাদের, এবং আমাদের মতো কর্মীদের কান মুলে দেওয়ার দায়িত্ব আপনাদের। আশা করি আপনারা তা করবেন। এবং আমরা আজকে রামমোহনের সার্ধ 200 বর্ষ, বারবার ভুলতে যাচ্ছে, সার্ধ 250 বছর জন্মের পূর্তি অনুষ্ঠানে দাঁড়িয়ে, জানি না আমি আপনাদের সামনে কি রাখতে পারলাম, চেষ্টা করেছি আমার সীমিত জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যতটুকু রাখতে পারলাম। আমি যদি এর মধ্যে কিছু পেয়ে থাকেন, আমি বলবো স্টাডি অ্যান্ড স্টাডি অ্যান্ড স্টাডি। তোমরা যারা তরুণ তরুণীরা এখানে আছো, তারা আরও পরে রামমোহন সম্পর্কে চর্চা করো, রামমোহন সম্পর্কে এই দৃষ্টিভঙ্গিতে। মনে রাখবে, যথার্থ দৃষ্টিভঙ্গিটি কিন্তু একমাত্র মার্ক্সবাদ, লেনিনবাদ, শিবদাস ঘোষের চিন্তাধারাই দিতে পারে। শিবদাস ঘোষের জীবনও যদি দেখো, সমস্ত বড় মানুষের মতো, তিনি যখন এসইউসিআই কমিউনিস্ট পার্টি গড়তে নেমেছিলেন, কে ছিল তার সঙ্গে? দেয়ার ওয়াজ নান, একজন কেউ পাশে ছিল না, এটা জেনে রাখো। শিবদাস ঘোষ যেদিন এসইউসিআই পার্টি গড়তে নেমেছিলেন, কেউ ছিল না, গাল দিয়েছে, বিদ্রুপ করেছে, যা তা বলেছে। বলেছে কি পাগল নাকি? শিবদাস ঘোষ কি জবাব দিয়েছেন? বলছেন আমি তাদের কোনো কথার কোনো জবাব দিইনি, শুধু বলেছি আমাকে কি করতে বলেন। তাহলে আমি বুঝেছি এদেশে মার্ক্সবাদ ছাড়া পথ নেই। আমি বুঝেছি যে পার্টিগুলো আছে সেগুলো একটাও কমিউনিস্ট পার্টি না। তা আমি কি করব বলুন? আমি মনে করি যদি মার্ক্সবাদে বিশ্বাস করি, তাহলে আমার দায়িত্ব হচ্ছে সঠিক পার্টি গঠন করতে নেমে যাওয়া। আপনারা আমাকে কি করতে পারেন? বলছো তুমি কি করবে এদেশে? তোমার একটা লোক নেই, টাকা নেই, পয়সা নেই, কোনো নাম করা নেতা নেই, কাগজে নাম বেরোয় না, তুমি একটা দল করবে? বলে আমি কি করবো বলো? আমি তো এটা বুঝে ফেলেছি। আর নয়তো গোলামি করতে হয়। আমাকে গোলামি করতে বলছেন? যে দলটাকে জানি ভুল, ক্ষতিকর, সেই দলটাকে গিয়ে সাফ করতে বলছেন? ওটা আমি পারব। বলছেন আমি না খেতে পেয়ে রাস্তায় মরে যাব, ফুটপাতে মরে পড়ে থাকবো, আমি মরে গেছি, খোদাও তো অনেকে জানবে না, কিন্তু আমি জানি
আমার কথায়, আমার সংগ্রামে যদি সত্য থাকে, তাহলে সমাজ একদিন তার মূল্য দেবে। কাকে দেখে শিবদাস ঘোষ এই আদর্শ এবং এই প্রেরণা পেয়েছিলেন, এই শক্তি পেয়েছিলেন আমি জানি না, কিন্তু আমি মনে করি রামমোহন বিদ্যাসাগর ছিলেন তার মধ্যে। রামমোহন ওয়াজ সাচ এ জায়ান্ট ম্যান, জায়ান্ট। আমি জায়ান্ট কথাটা বারবার ইউজ করছি, জায়ান্ট ম্যান। তাহলে সেই জায়ান্টকে দেখে আমরা যারা বামুন একটু চেষ্টা করি দাঁড়াবার, তাহলেই সমাজ বদলাবে, তাহলেই এগোবে। এই বলে আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।